নমস্কার। আজকে আলোচনা করব হচ্ছে মিথুন রাশিকে নিয়ে মঙ্গলের পরিবর্তন। মঙ্গল রাশি পরিবর্তন করবে 27 অক্টোবর 2025 এবং 7ই ডিসেম্বর পর্যন্ত তার পরিবর্তনের এই সময়সীমা। এই সময়কালে মঙ্গল নিজের রাশি বৃশ্চিক রাশিতেই থাকবে। তো যাই হোক, মঙ্গলের পরিবর্তনে মিথুন রাশি কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, এই সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরব। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে এবং গ্রহের গোচরের উপরে। আর এটা কিন্তু কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। তো যাই হোক, মঙ্গল যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে 27 অক্টোবর, সেই সময় অবস্থান করবে হচ্ছে বিশাখা নক্ষত্রে। বিশাখা নক্ষত্রটা হচ্ছে কি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাশির দ্বিতীয় ঘর, যেটা হচ্ছে কর্কট রাশি, উচ্চ অবস্থায় রয়েছে। এবং দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় নিজের নক্ষত্রে অবস্থান করছে। তো বিশাখা নক্ষত্রে 27 তারিখ অবস্থান করবে। তারপরে আবার নভেম্বর মাসের 1 তারিখে চলে আসবে হচ্ছে অনুরাধা নক্ষত্রে মঙ্গল, যেটা হচ্ছে শনিদেবের নক্ষত্র। শনিদেব কেন্দ্রে অবস্থান করছে কর্মের ঘরে, এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র, পূর্বা ভাদ্রপদে বক্রী অবস্থায় রয়েছে। এরপরে নভেম্বরের 20 তারিখে আবার মঙ্গল অবস্থান করবে যে জ্যেষ্ঠা নক্ষত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি বুধের নক্ষত্রে অবস্থান করবে, এবং এই সময়কালে বুধ মঙ্গলের সাথে অবস্থান করছে। অর্থাৎ রাশির অধিপতি বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, যেটা মিথুন রাশির ক্ষেত্রে হচ্ছে ষষ্ঠ ঘর। মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি এবং একাদশ ঘর, যেটা হচ্ছে লাভের ঘরের অধিপতি, এই দুটি ঘরের অধিপতি। তো যখন জ্যেষ্ঠাতে থাকবে তখন কিন্তু বুধের সাথে জুতি থাকছে, এবং বুধ কিন্তু সেই সময় বক্রী অবস্থায় চলে আসবে। বুধ নভেম্বরের 10 তারিখে শনির নক্ষত্রে অনুরাধাতে আবার বক্রী হয়ে যাবে। এরকম একটা অবস্থান হচ্ছে, অনুরাধাতে বক্রী হয়ে যাবে, এবং 21শে নভেম্বর আবার অনুরাধা থেকে বিশাখাতে চলে আসবে। বিশাখা থেকে আবার 24 তারিখে চলে আসবে হচ্ছে তুলাতে। এরকম কিন্তু বুধের পরিবর্তনটা, আর বুধের সাথেই কিন্তু জুতিটা তৈরি হয়েছে ষষ্ঠ ঘরে। আর ষষ্ঠ ঘরে কিন্তু মঙ্গল যথেষ্ট কারক হয়, ভালো ফল দেয়। তো যাই হোক, এই সময়কালে সব থেকে বড় টুইস্ট হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে মঙ্গল আর বুধের এই জুতির উপর। আর তার সাথে কিন্তু মঙ্গল নভেম্বরের 7 তারিখে হয়ে যাবে অস্ত, এবং তারপর থেকে একদম অস্তই থাকবে। তারপরে এই পরিবর্তন, মঙ্গলের পরিবর্তন হচ্ছে, তবে এর মাঝখানেও কিন্তু অনেকগুলো পরিবর্তন হচ্ছে। যেমন শুক্রের পরিবর্তন, 2 তারিখে শুক্র কিন্তু একদম পঞ্চম ঘরে অবস্থান করবে, নিজের রাশিতে অবস্থান করবে, ত্রিকোণে অবস্থান। সূর্য আবার মাসের মধ্যভাগে রাশি পরিবর্তন করে চলে আসবে এই ষষ্ঠ ঘরে। তো সূর্যের সাথে শুক্রের আবার জুতি তৈরি যাচ্ছে মাসের মধ্যভাগ পর্যন্ত, অর্থাৎ সূর্যেরও কিন্তু নিজভঙ্গ হয়ে যাচ্ছে। এমনিতেই নিজভঙ্গ হচ্ছে, কারণ শুক্র তো কেন্দ্রে অবস্থান করছে। তো এইরকম কিন্তু একটা অবস্থান হবে এই সময়কালে গ্রহদের, এবং গ্রহদের কিন্তু যথেষ্ট সাপোর্টও পাবে এই মিথুন রাশি, কারণ গ্রহদের যে অবস্থান এবং যে নক্ষত্রগুলোর গ্রহ অবস্থান করছে তার কিন্তু যথেষ্ট সাপোর্ট এই সময়কালে পাবে। শুধু কি ধীরে সুস্থে চলতে হবে, কারণ মঙ্গল হচ্ছে তেজ, ক্রোধ, অহংকার, বুধের সাথে অবস্থান করছে, রাশির অধিপতি, মিথুন রাশির অধিপতি। তো বুধের সাথে অবস্থান, তো মঙ্গল বুধের সাথে অবস্থান, এই অবস্থানটা ভালো না। তবে দেবগুরু বৃহস্পতি যেহেতু দৃষ্টি পড়ে যাচ্ছে, যার জন্য বহু দিক থেকে এই সময়কালে উন্নতি। শুধু ঠান্ডা মাথাতে কাজকর্ম করতে হবে, ঝুট ঝামেলা, অশান্তি, গন্ডগোল এগুলো দিক থেকে দূরে সরে থাকতে হবে। তো যাই হোক, 27 তারিখে যে সময় মঙ্গল রাশি পরিবর্তন করবে সেই সময় থাকবে হচ্ছে বিশাখা নক্ষত্রে। বিশাখা নক্ষত্রটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র। এই নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে রাজগেট, এক কথায় বলতে গেলে। আগেকার দিনে রাজারা যখন নিজেদের লক্ষ্যে পৌঁছে যেত, যুদ্ধ জয়টাই করে, রাজ্য জয়টাই করে ফিরত দেশে, তখন রাজাকে সম্মান দেওয়ার জন্য যে রাস্তায় বড় বড় গেট তৈরি করা হতো, সেটাই হচ্ছে এই বিশাখা নক্ষত্র। এছাড়া বিশাখা নক্ষত্রের আরেকটি সিম্বল, সেটা হচ্ছে কুমারের চাক, যে চাকের মধ্যে মাটি রেখে সে মাটিকে একটা রূপ দেওয়া, প্রথমে নরম থাকে তারপরে শক্ত হয়। সেরকম কিন্তু যে এরা নিজেদের লক্ষ্যে পৌঁছে যেতে পারে যদি লক্ষ্য স্থির করে। তবে কি লক্ষ্য স্থিরতে একবারে হয় না, লক্ষ্য পৌঁছাতে গেলে সংগ্রাম করতে হয়, সেটা এরা করতে পারে। তো বিশাখা নক্ষত্রে এটাই। তো বিশাখা নক্ষত্রে এখন এই ষষ্ঠ ঘরে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, আর দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘর থেকে দৃষ্টি পড়ছে। আর গুরুর নক্ষত্র মানে একটা আধ্যাত্মিক এবং শিক্ষা জিনিসটা উঠে আসে, কারণ দেবগুরু মানে হচ্ছে মায়া, মমতা, পরোপকারিতা, ঈশ্বর, জ্ঞান, এগুলো। আর জ্ঞানের কারক, অজ্ঞানতর অন্ধকার দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোতেই তো দূর হয়। তো এই সময়কালে মঙ্গল আর বুধের উপরেই কিন্তু সেই দৃষ্টিটা পড়ছে, অর্থাৎ ভালো সময় এক কথায় বলতে গেলে। যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিগত দিনে, যে কাজগুলোতে সফল হচ্ছিল না, যে কোনো একটা কম্পিটিশন যেখানেতে সফল হচ্ছিল না, সেই জায়গাগুলোতে কিন্তু এই সময়কালে সফল হয়ে যাবে, অর্থাৎ একটা বড় উঁচু পদ পেয়ে যাওয়া এই সময়কালে নিজের কর্মক্ষেত্রে। কারণ ষষ্ঠ ঘর থেকে কর্মেরও বিচার করা হয়, এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে কর্মের ঘরে, আর কর্মের ঘরে স্বয়ং শনিদেব অবস্থান করছে। শনি আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, অর্থাৎ অবস্থান ভালো। অর্থাৎ কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে সংঘর্ষ ছিল সেই সংঘর্ষে সফলতা পেয়ে যাওয়া এই সময়কালে এটাই কিন্তু বুঝাচ্ছে। তবে বৃশ্চিক রাশি বলছি, এই বিশাখা নক্ষত্রে যেরকম ভালো দিকটা তুলে ধরলাম, সেরকম আবার কিছু ক্ষেত্রে খারাপ দিক রয়েছে। কারণ বিশাখা নক্ষত্রে যে
অধিপতি দেবতা, সেটা হচ্ছে ইন্দ্রদেব এবং অগ্নিদেব। অর্থাৎ এখানটাতে দনমন ব্যাপার থাকে, ডিসিশন নেওয়ার আগে সাবধানে ডিসিশন নিতে হবে, ঠান্ডা মাথায় কিন্তু ডিসিশন নিতে হবে। কারণ দনমন থাকবে, কাজ করার আগে চিন্তা করবে যে কাজটা করবো কিনা, যদি খারাপ হয়ে যায়, আর কাজ করার পর চিন্তা করবে কেনই বা এতটুকু লাভ হলো, এর থেকে যদি বেশি লাভ হতো তাহলে ভালোই হতো, এরকম। তবে এটা তো মাইনাস দিক। আর পজিটিভ দিকটা হচ্ছে যে এরা লক্ষ্য যখন পেয়ে যায়, কোনো লক্ষ্য যখন পৌঁছে যায়, তারপরে এদের আশা আকাঙ্ক্ষাটা কিন্তু আরো একটু উঁচু হয়ে যায়, যে এর থেকে আরো যদি কিছু বড় জীবনে পাওয়া যায়, বড় যদি কিছু প্রাপ্তি ঘটতে পারে, এগুলো জিনিস কিন্তু চিন্তা করে এবং করেও এরা। কিন্তু যেহেতু এদের লক্ষ্যটা স্থির হয়, তো এইটা হচ্ছে এই বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্রের পরে যখন আবার নভেম্বরের 1 তারিখে চলে আসবে, সেটা হচ্ছে কিন্তু অনুরাধা নক্ষত্র, সেটা হচ্ছে শনিদেবের নক্ষত্র। অনুরাধা নক্ষত্রের অধিপতি শনিদেব কিন্তু কর্মের ঘরে অবস্থান করছে। আর শনি থেকে সেবা, শনি থেকে দান, এগুলো কিন্তু বুঝায়। ধর্ম জিনিসটাকেও শনি থেকে বুঝায়, কারণ অধর্মের সাথে তো শনি থাকে না, ধর্মের সাথে শনি থাকে। তো এই সময়কালে কিন্তু ধর্মজ্ঞানটাও যথেষ্ট। এবং শনি যে নক্ষত্র অবস্থান করছে সেটা কিন্তু হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতির কিন্তু যেরকম পঞ্চম দৃষ্টি বুধ আর মঙ্গলের উপর থাকছে, সেরকম কিন্তু কর্মের ঘর শনিদেবের উপরে থাকছে। তো এটা কিন্তু ভালো অবস্থান। এবং ভাগ্যের ঘরে কিন্তু রাহু অবস্থান করছে, রাহু কিন্তু আবার পূর্বা ভাদ্রপদে থাকছে। তো ত্রিকোণে অবস্থান, ভাগ্যের ঘরে যখন পাপী গ্রহ অবস্থান করে তখন তো তার প্রাপ্য ভাবটা হারিয়ে ফেলে। অতএব রাহু আর শনি কিন্তু সম্পূর্ণভাবে এই সময়কালে দেবগুরু বৃহস্পতির আয়ত্ত আসছে। এবং যে নক্ষত্রের কথা বললাম এটা কিন্তু আধ্যাত্মিক নক্ষত্র। যেরকম পূর্বা ভাদ্রপদ বললাম আধ্যাত্মিক, অজয় এক পদ দাঁড়িয়ে থেকে তপস্যা, গভীর তপস্যা, ঈশ্বরের নামে তপস্যা, রুদ্রের একরূপ। এবং এই নক্ষত্রে কিন্তু অর্জুন করেছিল তপস্যা, সেটা হচ্ছে মহাভারতের যুগের সময়। ভোলে আবার বিশেষ উপাসনা করেছিল এবং ভোলে আবার বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল। তো সেরকম কিন্তু যে নিজের কষ্টকে অনুভব না করে, কষ্টকে কষ্ট না মনে করে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া, সেটাই কিন্তু এই নক্ষত্র বুঝায়, এই পূর্বা ভাদ্রপদ। আর এদিকে মঙ্গল অবস্থান করছে কিন্তু সেই শনি নক্ষত্র, অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্র আধ্যাত্মিক জগৎটাকে খুব ভালো করে বুঝায়। এই নক্ষত্রে জাতক জাতিকারা জীবনে দাঁড়ায়, মান সম্মান, পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু পায়। কারণ যেখানটাতে ঈশ্বরের আশীর্বাদ লাগে, ঈশ্বরের আশীর্বাদ পেয়ে যায়, সেখানটাতে আবার এগুলো তো সবকিছুই তুচ্ছ। যার জন্যই কিন্তু অনুরাধা নক্ষত্র খুব ভালো নক্ষত্র। অনেকে মনে করে শনি নক্ষত্র কষ্ট দিবে, সেটা না। কিন্তু শনি কি করতে বুঝাচ্ছে সেটাই তো করতে হবে। শনি মানে তো দায়িত্ব, কর্তব্য, সমস্ত কিছু চলে আসে, আধ্যাত্মিক জগৎ চলে আসে শনির মাধ্যমে। তো যাই হোক, শনির নক্ষত্রে মঙ্গলের অবস্থান এবং এই নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে কি দণ্ড। দণ্ড বলতে আগেকার দিনে মুনি ঋষিরা যে তপস্যা করতো, যে দণ্ডর উপর হাত রেখে নিয়ে মালা জপ করা, সেই জিনিসটা, যে নিজের একটা একাগ্রতা, পরিশ্রম, সেটা ভিতরে মানে ঈশ্বরের দিকে লাগিয়ে দেওয়া এবং নিজের মানে ঈশ্বর সাধনায় একটা সফল হয়ে যাওয়া, ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়ে যাওয়া, এটাই কিন্তু এই অনুরাধা নক্ষত্রকে বুঝায়। অর্থাৎ আধ্যাত্মিক জগৎটা সম্পূর্ণভাবে এখানটাতে উঠে আসে। এবং কালপুরুষ চক্রে যেহেতু এটা বৃশ্চিক রাশির উপর পড়ে, তো বৃশ্চিক রাশিটা কি গভীর জ্ঞান, অষ্টম ঘর গভীর জ্ঞান, আধ্যাত্মিক জগৎ, এটা সম্পূর্ণভাবে এই সময়কালে উঠে আসে। তো এই জিনিসটা কিন্তু এখানটাতে বুঝাচ্ছে। এবং এই নক্ষত্রের আরেকটি সিম্বল রয়েছে, সেটা হচ্ছে পদ্মফুল। পদ্মফুল দেবতাদের কিন্তু হাতে থাকে এবং বহু দেবদেবী কিন্তু পদ্মফুলের উপর বসে রয়েছে। অর্থাৎ আধ্যাত্মিক জগৎ এবং আমাদের জ্যোতিষশাস্ত্র মনে করে এই নক্ষত্রেই কিন্তু রাধামার আবির্ভাব হয়েছে। তাহলে সম্পূর্ণভাবে কিন্তু এটা আধ্যাত্মিক নক্ষত্র। অর্থাৎ যত আধ্যাত্মিকের পদে থাকা যাবে তত কিন্তু ভালোই সময়কালে উন্নতি করতে হবে। আর শনিও কিন্তু কর্মের ঘরে অবস্থান করছে, অর্থাৎ যে কর্ম করবে সেটা ধর্মের পথেই করতে হবে। অর্থাৎ এই সময়কালে যত রকম কম্পিটিশন রয়েছে সমস্ত কিছু থেকে কিন্তু একাগ্রতা নিয়ে কাজ করলে যথেষ্ট এগিয়ে যাবে, যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে এই সময়কালে অনুরাধা নক্ষত্রে। তবে অনুরাধা নক্ষত্রে যেরকম ভালো গুণটা তুলে ধরলাম, সেরকম কিছু কিছু দিক থেকে আবার খারাপ গুণও রয়েছে অনুরাধা নক্ষত্রে। অনুরাধা নক্ষত্রের খারাপ গুণ কি, যে বন্ধু বান্ধবের সংখ্যাটা যথেষ্ট বৃদ্ধি করে দেবে। তো বন্ধু বান্ধবের সংখ্যা যদি বৃদ্ধি হয়, তাহলে যেরকম ভালো বন্ধুও পাওয়া যাবে, সেরকম খারাপ বন্ধুও পাওয়া যাবে। তো খারাপ বন্ধুরা ধোকাবাজি করবে। আর অনুরাধা নক্ষত্রের ভালো গুণটা কি, যারা ধোকা দিবে তাদেরকে আবার ক্ষমা করে দিবে। এই জিনিসটা রয়েছে অনুরাধা নক্ষত্রে। এবং তার সাথে কি রয়েছে, যে বিচ্ছেদ জিনিসটা ঘটায় কিন্তু অনুরাধা নক্ষত্র। যেহেতু শনিদেবের নক্ষত্র, শনির যে বিচ্ছেদ সেই জিনিসটা চলে আসে। এবং বিচ্ছেদটা বন্ধু বান্ধব, পিতা মাতা এগুলো দিক থেকে কিন্তু উঠে আসে, যে দূরে চলে যাওয়া, সেই জিনিসটা বুঝায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনুরাধা নক্ষত্র কিন্তু আবার বিদেশ জিনিসটা খুব ভালো বুঝায়, বিদেশ সংক্রান্ত কাজ হবে। এবং এই সময়কালে কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি সেটা কিন্তু ভাগ্যের ঘরে পড়ছে। আবার যে দৃষ্টিটা পড়ছে সপ্তম দৃষ্টি, সেটা কিন্তু দ্বাদশ ঘরে পড়ছে। আর অষ্টম দৃষ্টি পড়ছে রাশির উপর। অর্থাৎ এই সময়কালে কিন্তু বিদেশ সংক্রান্ত বহু কাজকর্ম হবে। এই সময়কালে বহু রকম কাজকর্ম হবে, যেগুলোতে কিন্তু সফল হবে এক কথায় এই মিথুন রাশি। এবং এর যে মাইনাস দিকটা বললাম, মঙ্গল কিন্তু স্বয়ং ষষ্ঠ ঘরে অবস্থান করছে। অতএব বন্ধু বান্ধবের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে, ধোকাবাজি বললাম। অতএব এই সময়কালে কিন্তু টাকা পয়সা, ঋণ নিয়ে কোনো কাজ করা যাবে না। মানে ঋণ নিয়ে কাজ করা যাবে, ঋণ দিয়ে নয়। ঋণ নিয়ে কাজ করো, প্ল্যান মাফিক কাজ করো, যথেষ্ট এগিয়ে যাওয়া যাবে। কিন্তু ঋণ দিলে কিন্তু জুতা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ঋণের টাকা ফেরত দেওয়া মুশকিল আছে। অতএব এদিক থেকে কিন্তু সাবধানে অনুরাধা নক্ষত্র। এবার যে 20 তারিখে চলে আসবে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে। জ্যেষ্ঠা নক্ষত্র কি, পুরুষার্থ পরাক্রম যথেষ্ট করাবে। জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে 3 তারা নক্ষত্র। এর উপরের অংশকে আক্রমণ এবং নিচের ভিতরের অংশকে বলা হচ্ছে রক্ষা হেতু।
অর্থাৎ এটা কিন্তু জীবনে যেরকম সংঘর্ষ নিয়ে আসবে সেরকম চ্যালেঞ্জ নিয়ে আসবে, এবং প্রত্যেকটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে এগিয়ে যাওয়াই কিন্তু এটা লক্ষণ এই নক্ষত্র। এবং এই নক্ষত্রের যে সিম্বল সেটা কিন্তু ছাতা, তারপরে হচ্ছে কানের দুল, গোলাকার তাবিজ কিংবা গোলাকার কবজ, এই জিনিসটাকে বোঝায়। অর্থাৎ এই যে ছাতাটা কি রক্ষা হেতু ব্যবহার করা হয়। আগেকার দিনে রাজাদের মাথায় ছাতা ধরা হতো, আর এখনকার দিনে বড় বড় আধিকারিকদের মাথায় ছাতা ধরায়। তো এটাও কিন্তু বড় বড় সেই কাজ, বড় বড় লেভেল জিনিসটাকে কিন্তু বোঝায়। অর্থাৎ এই সময়কালেও সংঘর্ষকে সংঘর্ষ না মনে করে, চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ না মনে করে এগিয়ে যাবে এবং নিজের লক্ষ্য প্রাপ্তি করবে। আর এই জুতিটা, এই অবস্থানে কিন্তু ষষ্ঠ ঘরে হয়েছে এবং রাশির অধিপতি বুধের সাথেই কিন্তু জুতিটা হয়েছে, আর বুধেরই নক্ষত্রে কিন্তু অবস্থান করছে। অর্থাৎ সাপোর্ট জিনিসটা যেরকম পাবে, যেরকম শত্রুরা পিছনে সরবে, সেরকম নিজের কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম সুখ্যাতি যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে অনুরাধা নক্ষত্রের, আবার অনুরাধা বলছে এই জ্যেষ্ঠা নক্ষত্রে কিন্তু মাইনাস দিক কি, ঝুর ঝামেলা অশান্তি গন্ডগোল এগুলো থেকে পছন্দ করে না। অতএব এদিক থেকে কিন্তু এই দূরে থাকতে হবে, প্রশাসন লেভেলের দিক থেকে, বেআইনি পথ থেকে, এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে, তাহলে যথেষ্ট উন্নতির যোগ থাকবে। তো যাই হোক, বিশাখাতে যখন থাকবে তখন কি বললাম যে দনমন দুই স্বভাব, এদিক থেকে ডিসিশন নেওয়ার যথেষ্ট ভালো ক্ষমতা রাখতে হবে, এটা মাইনাস পয়েন্ট। অনুরাধাতে কি বললাম, বন্ধু বান্ধব বেশি হবে, বন্ধু বান্ধবদের সঙ্গ থেকে যথেষ্ট দূরে থাকতে হবে, আর তার সাথে কি সম্পর্ক বিচ্ছিন্ন হবে, এদিক থেকে কিন্তু সাবধান। সম্পর্কের জায়গাটা নিজের কথা, কারণ বুধ সাথে রয়েছে বাণীর কারক, অর্থাৎ নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। একটুতে রেগে যাওয়া, মাথা গরম চট করে, এগুলো কিন্তু করা যাবে না। পিতা মাতার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। বিদেশের ঘরে কিন্তু দৃষ্টি থাকছে, দ্বাদশ ঘরে খরচাপাতিও বৃদ্ধি করাবে, অতএব এদিক থেকে সাবধান। আর জ্যেষ্ঠাতে কি বললাম, সংঘর্ষ চ্যালেঞ্জ অবশ্যই থাকবে, কিন্তু এখানটা থেকে কেউ তো গন্ডগোল অশান্তি চায় না, অতএব এদিক থেকে দূরে থাকতে হবে। তবে সংঘর্ষ চ্যালেঞ্জের মোকাবেলা করেই কিন্তু যথেষ্ট এগোতে হবে। এই সময়কালে সব থেকে বেশি উন্নতি থাকবে হচ্ছে কথা বাণী সংক্রান্ত যারা কাজের সাথে যুক্ত রয়েছেন সেদিক থেকে উন্নতি, কথাবাচক। তারপর হচ্ছে মিডিয়ার কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে, মেডিকেলে যারা যুক্ত রয়েছেন, কারণ মঙ্গল রক্তের কারক, মেডিকেলের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে উন্নতি, ইঞ্জিনিয়ারিং কাজে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে উন্নতি, দীর্ঘকালীন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতি এই সময়কালে, খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, হোটেল রেস্টুরেন্ট এই সমস্ত কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে। এছাড়া যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, অতএব এইগুলো দিক থেকে বিশেষ উন্নতি। আর সাবধান বলতে কি, যেগুলো তুলে ধরলাম এগুলো। আর এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, কারণ গুরুর দৃষ্টি থাকছে এই জুতির উপর। তার সাথে বজরংবলী দর্শন করবেন, বজরংবলীকে সিঁদুর দান করবেন, জটাওয়ালা নারকেল দিবেন, পিতা বা তার উভয়ের আশীর্বাদ নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, এবং শনি কিন্তু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে, অতএব প্রত্যেকদিন ভোলে আবার উপাসনা করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র যতবার মন চায় ততবার পাঠ করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। আপনারা সবাই ভালো থাকেন। অনেক কথা আলোচনা করলাম, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।